শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আগের ক্লাসগুলো ধারাবাহিকতায় আজকে আমরা ইউনিট 7 এর তিনটা লেসন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম যে দুটো লেসন আলোচনা করছিলাম সেই দুটো লেসন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। পরবর্তীতে আরো যে তিনটা লেসন আছে সেই তিনটার মধ্যে 3, 4 এই দুটো লেসন তোমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, অর্থাৎ এই দুটো লেসন থেকে খুব একটা প্রশ্ন সচরাচর হতে আমরা দেখি না বা হয় না। তবে হ্যাঁ, এখান থেকে তোমাদের জ্ঞান হিসেবে আসতে পারে, ইনফরমেশন ট্রান্সফার হিসেবে আসতে পারে, অথবা সামারাইজিং এর জন্য আসতে পারে যদি টেক্সট বুক বেসড দেয়। সেক্ষেত্রে সেজন্য এগুলো পড়াটা কিছুটা দরকার। এবং একই সাথে আমাদের যে ষষ্ঠ অধ্যায়টা আছে, অর্থাৎ ষষ্ঠ যে লেসনটা আছে, লেসন 6, এটা হচ্ছে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখো, অথবা যে টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে অথবা কলেজের পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে এই লেসনটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে আসো আমরা দেরি না করে লেসন 3 নিয়ে আলোচনা শুরু করি। তোমাদের খেয়াল আছে হয়তো আমরা আগের যে লেসনটা শেষ করেছিলাম সেটা ছিল পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে বলা ছিল। এখন একটা লেসন আসতেছে ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক অর্থ হচ্ছে অতীতে ফিরে যাওয়া অথবা অতীতের কোনো ঘটনা স্মরণ করা। তো এখানে আমরা যখন ফ্ল্যাশব্যাকে যাবো, পার্থপ্রতিম মজুমদারের তার জীবনের প্রথম দিককার সময়গুলো অথবা তার বাল্যকাল যেটা, শিশুকাল যেটা, সেই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো এবং তার পরিবারের বিভিন্ন বর্ণনা সম্পর্কে অথবা তার পরিবার কোথায় ছিল, কিভাবে ছিল, সেসব বিষয় সম্পর্কে আমরা জানবো। দেখ, আমরা পড়া শুরু করি। পার্থপ্রতিম মজুমদার was born in 1954 in Pabna to a family of artists. ARTISTES, আর্টিস্ট অর্থাৎ শিল্পী। পার্থপ্রতিম মজুমদার 1954 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেছিল শিল্পীদের একটা পরিবারে, অর্থাৎ তার পরিবারের অধিকাংশ মানুষই সেক্ষেত্রে শিল্পী ছিল। He spent most of his early years in his big ancestral home situated in a small locality known as কালাচাঁদপাড়া। কালাচাঁদপাড়া নামে একটা লোকালিটি বা এরিয়াতে তার জন্ম হয়েছিল, যেখানে হচ্ছে তার অ্যানসেস্ট্রাল হোম। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পূর্বপুরুষ, অর্থাৎ পৈতৃক যে নিবাস, সেই নিবাস, পূর্বপুরুষদের থেকে চলে আসা যে নিবাস, সেই পূর্বপুরুষদের যে ঘর, বড় ঘর কালাচাঁদপাড়া, সেই ঘরেই অথবা সেই গ্রামেই তার হচ্ছে যে মোটামুটি আর্লি ইয়ার্স গুলো, অর্থাৎ তার শৈশবকালটা কেটেছিল। At that time, সেই সময়টায় কালাচাঁদপাড়া was well known for its cultural activities. এর যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, সেসব সাংস্কৃতিক কার্যক্রমের জন্য কালাচাঁদপাড়া তখন বেশ প্রসিদ্ধ ছিল বা বেশ ওয়েল নোন ছিল, সুপরিচিত ছিল। There were festivals and various types of cultural shows round the year. পুরো বছর ব্যাপী সেখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল ছিল, উৎসব হইতো, এবং various types of cultural shows এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হইতো। মজুমদারস ফাদার এ ফটোগ্রাফার বাই প্রফেশন। মজুমদারের বাবা, যিনি ছিলেন প্রফেশনে বা পেশাগতভাবে একজন ফটোগ্রাফার, ওয়াজ অ্যান আর্ট লাভার। তিনিও খুব শিল্পপ্রেমী ছিলেন। হি টট এন্ড ইন্সপায়ার্ড হিজ সন টু অ্যাপ্রিশিয়েট ডিফারেন্ট ফর্মস অফ আর্ট। তিনি তার ছেলেকে শিল্পের বিভিন্ন ফর্ম বা বিভিন্ন ধরন শিখিয়েছিলেন এবং সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করতে, সেগুলোকে মূল্যায়ন করতে বা সেগুলোকে সম্মান জানাতে শিখিয়েছিলেন। অর্থাৎ যেহেতু তার বাবাই একজন আর্টিস্ট ছিলেন, সেজন্য তিনি মজুমদারকে ছোটবেলা থেকেই আর্টের প্রতি, শিল্পের প্রতি সম্মান প্রদর্শন করতে, শিল্পকে অ্যাপ্রিশিয়েট করতে বা শিল্পের ব্যাপারে মূল্যায়ন করতে এবং একই সাথে শিল্পী হতে তিনি সবসময় তার ছেলেকে অর্থাৎ পার্থপ্রতিম মজুমদারকে অনুপ্রাণিত করতেন। মজুমদার went to live with his aunt in চান্দেরনগর। মজুমদার তার আন্ট বা খালার সাথে থাকার জন্য চান্দেরনগরে চলে গেল, যেটা ছিল 30 কিলোমিটার away from কলকাতা in 1966। 1966 সালে তিনি 30 কিলোমিটার দূরে, কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চান্দেরনগরে তিনি তার খালার সাথে থাকতে গেলেন। It was there that he first came across a mime artist named যোগেশ দত্ত। এটা ছিল ওখানেই যেখানে প্রথম তিনি কোনো একজন মাইম আর্টিস্টকে দেখলেন, যার সাথে তার পরিচয় হলো, এবং সেই মাইম আর্টিস্টের নাম কি ছিল? যোগেশ দত্ত। The way Datta narrated his stories without uttering a single word left Mojumdar spellbound. যোগেশ দত্ত যেভাবে কোনো শব্দ উচ্চারণ করা ছাড়াই তার পুরো গল্পটা বর্ণনা করে ফেলতো, সেটা মজুমদারকে কি করলো? স্পেলবাউন্ড, মন্ত্রমুগ্ধ করে ফেললো। He took lessons on mime from Datta in his mime academy in Kolkata from 1966 to 1972. তিনি কি করলেন? দত্তর কাছে চলে গেলেন এবং তার যে মাইম একাডেমি ছিল কলকাতায়, যোগেশ দত্তের যে মাইম একাডেমি ছিল কলকাতায়, সেই কলকাতার মাইমের সেই একাডেমি থেকে তিনি 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত টোটাল কয় বছর? 6 বছরে তিনি সেখানে প্রশিক্ষণ নিয়েছিলেন।
তাহলে দেখো আমরা জানি যে মজুমদার ছোটবেলা থেকেই শিল্পের প্রতি খুব অনুরাগী ছিল এবং আমাদেরকে ওখানে বলছিল যে সে তার গ্রামে একটা পারফরমেন্স দেখার পরে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই আর্টটা মাস্টার করবে। তো সেই পারফরমেন্সটা কাজ ছিল, সেই পারফরমেন্সটা ছিল যোগেশ দত্ত নামে একজন আর্টিস্টের, একজন শিল্পীর, যিনি মজুমদার যখন তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখানে তিনি প্রথম যোগেশ দত্তের সাথে পরিচিত হন এবং তিনি যোগেশ দত্তের একটা পারফরমেন্স দেখেন এবং সেটা দেখেই মূলত মজুমদার পরবর্তীতে মাইমের প্রতি আকৃষ্ট হন এবং মাইমকে তার পেশা হিসেবে বেছে নেন। তাহলে দেখো এখানে একটা ম্যাচিং আছে, ম্যাচিংটা তোমরা করতে পারো, কেননা এই জিনিসগুলো, এই ম্যাচিং অথবা এরকম যে প্যাসেজগুলো আছে এগুলো তোমাদের বইয়ের প্যাসেজ থেকে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফারের জন্য অথবা সামারাইজিং এর জন্য যে তোমাদের তৃতীয় প্যাসেজটা থাকে সেই প্যাসেজটা হিসেবে দিয়ে ফেলতে পারে, অস্বাভাবিক কিছু না, সেজন্য এগুলো পড়ে যাওয়াটা তোমাদের জন্য সেফ। আচ্ছা দেখো, মজুমদার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড, কোন জিনিসটা নিয়ে মজুমদার ইমপ্রেসড ছিল অথবা কি কখন মজুমদার ইমপ্রেসড হয়ে গিয়েছিল? when he saw Datta's performance he spent most of his childhood কোথায়? in his own village. his father loved, তার বাবা কি করতো, কি পছন্দ করতো? loved art. the people of his locality were culturally active, এই কথাটা হবে were culturally active আর his father made him value all forms of art। এখানে দেখো his father loved যে কথাটা আছে না, এখানে যদি loved কথাটা থাকে তাহলে loved art যে কথাটা আছে এখানে লাভটা কাটা যাবে, his father loved এখানে যদি হয় তাহলে উপরে লাভটা কাটা যাবে অথবা উপরে লাভটা কাটলে এখানে লাভটা কাটা যাবে, নাহলে পরপর দুইবার একই সেন্টেন্সে আমাদের লাভ চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দ্য বিগিনিং নামে একটা লেসন করব, যে বিগিনিং আমরা এখানে একজন স্মরণীয় মহিলার ব্যাপারে জানবো যিনি ইতিহাসে এত বিখ্যাত যে তার নাম, তার আসল নামটা সম্পর্কে কিন্তু আমরা খুব কম জানি, আমরা তার যে ডাক নাম অথবা তাকে যে নামে মানুষ চেনে সেই নামটাই বলা হয় ওনাকে বেশি, কারণ তিনি ছিলেন মানবতার মা, তিনি হচ্ছেন মাদার তেরেসা। তেরেসা কেন ওনার নামে আসছে, ওনার মাদার তেরেসা কেন ওনার নাম হয়েছে সেই ব্যাপারে অনেক ধরনের থিওরি আছে, তোমরা সেটা দেখে নিবে, নেট ঘেটে ঘুটে দেখে নিবে। ওনার আসল নাম আরেকটা ছিল এবং ওনার আসল নামে কখনো তেরেসা কথাটাই ছিল না, তেরেসা একটা দেবীর নাম, সেই দেবীর নাম থেকে ওনার নাম রাখা হয়েছে, এরকম এই ধরনের বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা রয়েছে। তো তোমরা দেখে নিবে যে বিভিন্ন কি কি কারণে ওনাকে তেরেসা বলা হইতো, তবে ওনাকে মাদার তেরেসা বলা হয়। মাদার কথাটা ওনার কাছে আসছে কেননা উনি মায়েদের মতো ভালোবাসা দিয়ে বিভিন্ন যুদ্ধে যারা আক্রান্ত ছিল, ল্যাপ্রোসিতে যারা আক্রান্ত ছিল অথবা সাধারণ যে মানুষগুলো রাস্তাঘাটে পথে প্রান্তরে আমরা দেখি যে যারা বাস্তুহারা, যাদের কোনো যাওয়ার জায়গা নাই, যাদেরকে দেখাশোনা করার কেউ নাই, এরকম মানুষদেরকে নিয়ে তিনি কাজ করেছিলেন এবং যার কারণে ওনার এই একটা মা যেভাবে তার শিশুদের সেবা যত্ন করে উনিও ঠিক সেম ভাবে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে দিয়েছিলেন এবং নিজের পুরো জীবনটাই তিনি মানবতার জন্য বিলিয়ে দিয়েছিলেন। তোমরা দেখবে যখন আমরা পড়বো তখন তোমরা বুঝবে। তো যার কারণে ওনাকে মাদার হিসেবে বলা হয়, মা হিসেবে বলা হয়, আর মাদার তেরেসা হিসেবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো আমরা ওনার জীবনের প্রথম পার্টটা পড়বো এখানে, দ্য বিগিনিংটা, অর্থাৎ কিভাবে তিনি হলেন এই মানবতার সেবার কাজের সাথে কিভাবে তিনি যুক্ত হলেন, এবং পরবর্তী লেসন যেটা অর্থাৎ লেসন 6 যেটার ব্যাপারে আমি আমাদেরকে বলছি যে পরীক্ষা বিভিন্ন সময় আসে, সেখানে গিয়ে আমরা দেখবো যে তিনি কি কি কাজ করেছিলেন, এটার রেকগনিশনে তিনি কি কি পেয়েছেন, এই ধরনের ব্যাপারগুলো। তাহলে আমরা শুরুতেই লেসন 4 দেখি, দ্য বিগিনিং, সূত্রপাত বা শুরু। ইট ওয়াজ লেট সামার, এটা ছিল গ্রীষ্মের শেষের দিকে, 26th August 1910, 1910 সালের 26শে অগস্ট। A little girl was born to a rich Catholic merchant family of Albanian descent in a small town called Skopje, Macedonia. ম্যাসেডোনিয়ার স্কপিয়া শহরে একটা ছোট্ট শহর, স্কপিয়া শহরটা সেখানে আলবেনিয়ান বংশোদ্ভূত। আলবেনিয়ান হচ্ছে একটা তোমার গোষ্ঠীর নাম, সেই গোষ্ঠীর বংশোদ্ভূত, ডিসেন্ট মানে হচ্ছে সেই গোষ্ঠীভুক্ত একটা রিচ ক্যাথলিক মার্চেন্ট, ধনী সম্রাট। তো ক্যাথলিক হচ্ছে তোমার খ্রিস্টানদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তো সেই ক্যাথলিক পাশের মার্চেন্ট ফ্যামিলি একটা বণিক পরিবারে, অর্থাৎ তার বাবা বা তার দাদারা ব্যবসায়ী ছিল, সেরকম একটা বণিক পরিবারে একটা ছোট্ট মেয়ের জন্মগ্রহণ হয়।
She was the youngest of the 3 siblings and was named Agnes Zonza Buzayo. উনি ছিলেন 3 ভাই বোনের মধ্যে, 3 siblings 3 ভাই বোনের মধ্যে উনি ছিলেন youngest, সবচেয়ে ছোট, এবং ওনার নাম রাখা হয়েছিল কি অ্যাগনেস গঞ্জা বোজাহিও। Who could imagine at that time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? সেদিন কে চিন্তা করেছিল যে এই ছোট মেয়েটাই একদিন হয়ে যাবে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, লাভিং এন্ড সার্ভিং, যিনি ভালোবাসেন এবং সার্ভ করেন, সেবা করেন, দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, গরিবদের চেয়েও যারা গরিব তাদেরকে যিনি সাহায্য করেছিলেন, সেই মানুষটা যে এই মানুষটাই হবে, এই ছোট্ট মেয়েটাই হবে, কে কল্পনা করেছিল সেদিন? Yes, we are talking about none other than Mother Teresa. তাহলে দেখো প্রথমে তার আসল নাম বললো, কিন্তু এরপর শেষে আসে কি বললো যে হ্যাঁ আমরা আর কারণ আমরা বড় মাদার তেরেসার কথাই বলতেছি, কারণ এই মানবতার প্রতি মানুষের আত্মনিয়োগ অথবা মানবতার প্রতি মানুষের যে ভালোবাসা, গরিবের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটার একটাই জলজান্ত উদাহরণ, সেটা সবচেয়ে প্রকৃষ্ট বা সবচেয়ে বড় যে উদাহরণ, সেটাই হচ্ছে মাদার তেরেসা। At the age of 12, 12 বছর বয়সে she heard a voice within that urged her to spread the love of Christ. তিনি তার ভেতরে অর্থাৎ তার মনের ভেতরে একটা শব্দ শুনতে পেলেন, যে শব্দটা ওনাকে আর্জ করতে লাগলো, জোর করতে লাগলো, বা ওনাকে বারবার বলতে লাগলো কি করতে, টু স্প্রেড দ্য লাভ অফ ক্রাইস্ট, যিশু খ্রিস্টের যে ভালোবাসা, ক্রাইস্টের যে ভালোবাসা, খ্রিস্টান ধর্মের যে ভালোবাসা, সেটা মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা ধর্মই কিন্তু আমাদেরকে কি শেখায়, যে মানুষের মধ্যে তোমার ভালোবাসা ছড়িয়ে দাও। খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্ট, তোমরা জানো খ্রিস্টান ধর্মের প্রবক্তা যিনি, তিনি হচ্ছেন যিশু খ্রিস্ট। তো যিশু খ্রিস্ট ঠিক সেম কাজটাই করতেন, তিনিও মানুষকে ভালোবাসার জন্য সবসময় জীবন বিলিয়ে দেওয়ার জন্য বলছেন। তো ওই ক্রাইস্টের যে লাভ ছিল, ক্রাইস্টের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটাই যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেজন্য তিনি একটা ভয়েস শুনতে পেলেন নিজের মনের ভেতরে। She decided that she would be a missionary. তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন মিশনারি হবেন। মিশনারি কারা? মিশনারি হচ্ছে তোমার তারা নিজেদের পার্থিব জীবনটাকে একপাশে ঠেলে দিয়ে ওনারা শুধু এই ধর্মের প্রতি নিজেদেরকে নিয়োজিত করেন, ধর্মের প্রতি, চার্চের প্রতি, মানুষের প্রতি, এই জিনিসগুলো নিয়েই ওনাদের জীবনটা চলে যায়। তো এই একইভাবে তিনি মিশনারি হওয়ার সিদ্ধান্ত নিলেন, এরকম একটা মিশনারি জীবনযাপন করার সিদ্ধান্ত নিলেন। At the age of 18, 18 বছর বয়সে she left her parental home. তিনি তার মা বাবার ঘর ছেড়ে গেলেন। She then joined an Irish community of nuns. তিনি এরপর নান বা সন্ন্যাসীদের একটা আইরিশ কমিউনিটি, অর্থাৎ আইরিশ হচ্ছে আয়ারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয়, আয়ারল্যান্ডের কিছু সন্ন্যাসীদের একটা কমিউনিটি ছিল, সম্প্রদায় ছিল, তিনি সেখানে জয়েন করলেন, কল্ড দ্য সিস্টার্স অফ লোরেটো। যে আইরিশ কমিউনিটিটার নাম ছিল সিস্টার্স অফ লোরেটো, which had missions in India. যে সিস্টার্স অফ লোরেটোর মিশন ছিল অথবা তাদের সেবা দান করার প্রতিষ্ঠান ছিল কোথায়? ইন্ডিয়াতে। এখানে মিশন বলতে মূলত তারা কোথায় গিয়ে সেবা দিবে অথবা কোন জায়গায় তারা সেবা দিবে সেটা বোঝায়, অর্থাৎ এই মিশনারিদের মিশন হচ্ছে তাদের সেবা করার স্থান। তো এই সিস্টার্স অফ লোরেটো কি করতো? ইন্ডিয়াতে তাদের মিশন ছিল। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং ইন দ্য ইনস্টিটিউট অফ ব্লেসড ভার্জিন ম্যারি ইন ডাবলিন, মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া। তিনি ডাবলিনের ব্লেসড ভার্জিন ম্যারি ইনস্টিটিউট থেকে কয়েক মাস ট্রেনিং নেওয়ার পর তিনি কোথায় চলে আসলেন? মাদার তেরেসা ইন্ডিয়াতে চলে আসলেন। অন 24 মে 1931, 1931 সালের 24শে মে, মাত্র 21 বছর বয়সে, she took her initial vows as a nun. ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক, ভাও মানে হচ্ছে প্রতিজ্ঞা, অর্থাৎ নান হওয়ার জন্য কিছু প্রতিজ্ঞা করতে হয়, যে তারা সবসময় ধর্মের প্রতি অনুরক্ত থাকবে, ধর্মীয় যাজকদের প্রতি অনুরক্ত থাকবে, এবং তারা পার্থিব যে সুখ শান্তি বা পার্থিব যে লোভ মায়া সেগুলো তারা ত্যাগ করে দেবে, অর্থাৎ তারা কখনো পারিবারিক বন্ধনে আবদ্ধ হবে না, অথবা মনে করো যে কোনো পার্থিব জিনিসের প্রতি তারা কখনো লোভ করবে না, সেটা হতে পারে খাওয়া দাওয়া, হতে পারে গহনা গাড়ি, হতে পারে জামা কাপড়, পোশাক আশাক, অর্থাৎ পার্থিব কোনো আরাম আয়েসেই তারা তাদের জীবনটাকে আর ইনক্লুডেড করবে না। এই ধরনের কিছু প্রাথমিক ভাও বা প্রতিজ্ঞা তাদের করতে হয়, এবং মাদার তেরেসা 21 বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং এই ভাওগুলো তার নিয়ে নিলেন। From 1931 to 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা taught geography and theology in St. Mary's High School in Kolkata, then Calcutta. অর্থাৎ তৎকালীন নাম ছিল ক্যালকাটা, বর্তমান নাম হচ্ছে কলকাতা। সেই কলকাতাতে সেন্ট মেরি হাই স্কুল নামে একটি স্কুল আছে, সেখানে তিনি কি কি শেখাতেন? জিওগ্রাফি, ভূগোল, এবং থিওলজি। থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ববিদ্যা।
তিনি ধর্মতত্ত্ববিদ্যা সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতেন অথবা সোজা ভাষায় ধর্ম শিক্ষা দিতেন। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. কলকাতার বস্তিগুলোতে যে poorest of the poor, গরিবদের মধ্যে সবচেয়ে গরিব যারা, তাদের প্রতি নিজের কেয়ারটাকে, নিজেকে ডিভোট করে দেওয়ার জন্য, নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য এবং তাদের যত্ন নেওয়ার জন্য তিনি তার সুপেরিয়র অর্থাৎ তার যে উপরের অথরিটি আছে তাদের কাছ থেকে তিনি পারমিশন পাইলেন এবং তিনি তার কনভেন্ট অর্থাৎ আশ্রম, কনভেন্ট মানে হচ্ছে আশ্রম যেখানে নানেরা থাকে, সেই কনভেন্ট ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি পেলেন। অর্থাৎ মাদার তেরেসা যখন ইন্ডিয়াতে এসে এই সেন্ট মেরিস স্কুলে শিক্ষা দান করতে লাগলেন, তখন তিনি কলকাতার রাস্তায় যে মানুষগুলো পড়ে থাকে, মানুষের যে সাফারিং অথবা মানুষ যে খেতে পারতেছে না, মানুষ যে বিনা চিকিৎসায় বিনা সেবায় যে মানুষ মারা যাচ্ছে, এই জিনিসগুলো তার মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলে এবং যার কারণে তিনি তার সুপেরিয়রদের কাছে অর্থাৎ তিনি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তাদের কাছে তিনি আর্জি জানান যে তিনি এই মানুষগুলোর সেবা করতে চান। এবং ফাইনালি কখন 1948 সালে ওনার যে সুপেরিয়ররা ছিল তারা ওনাকে অনুমতি দেন যে ঠিক আছে তুমি আশ্রম ছেড়ে এখন বাইরে যেতে পারো এবং বাইরে গিয়ে তুমি এই মানুষগুলোর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারো। তাহলে এই ছিল মাদার তেরেসার সূত্রপাত, অর্থাৎ তিনি কিভাবে তার এই সেবাদান কর্মসূচি শুরু করলেন। এবার আমরা চলে যাব লেসন 6 এ, যে লেসনটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানে গিয়ে দেখবো যে তিনি কিভাবে আসলে মানবতার প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসা তিনি দেখিয়েছেন। দেখো লেসনটার নামই হচ্ছে লাভ ফর হিউম্যানিটি, মানবতার জন্য ভালোবাসা। Mother Teresa was moved by the sight of the sick and dying on the streets of Kolkata. কলকাতার রাস্তায় অসুস্থ এবং মৃতপ্রায় মানুষের দৃশ্য দেখে মাদার তেরেসা খুবই মুভড হয়ে গিয়েছিলেন বা খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। She founded a home for the dying destitute and named it নির্মল হৃদয়, meaning pure heart. তিনি প্রতিষ্ঠা করলেন এই হোম, একটা আশ্রম বা একটা ঘর ফর দ্য ডাইং ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে হচ্ছে বাস্তুহারা বা বঞ্চিত, অর্থাৎ মৃতপ্রায় যে বাস্তুহারা মানুষগুলো, যে মানুষগুলোর কোথাও যাওয়া নেই, সেই মানুষগুলোর জন্য তিনি একটা ঘর তৈরি করলেন এবং এটার নাম রাখলেন কি নির্মল হৃদয়। আমরা তো বাংলায় বুঝতেছি নির্মল হৃদয় অর্থ কি, ইংরেজিতে সেটার মিনিং হচ্ছে পিওর হার্ট, বিশুদ্ধ চিত্ত। She and her fellow nuns, fellow মানে হচ্ছে মনে করো তুমি তোমার শিক্ষার্থীকে বলতে পারবা মাই ফেলো স্টুডেন্ট অর্থাৎ তোমার সহপাঠী, অথবা মনে করো তোমার আব্বু তার ওয়ার্কারকে বলতে পারবে মাই ফেলো ওয়ার্কার। ফেলো মানে হচ্ছে যারা একই প্রতিষ্ঠানে একই কাজের সাথে যুক্ত আছে অথবা একই ধরনের সেবার সাথে যুক্ত আছে তাদেরকে বলা হয় ফেলো। তো এখানে she and her fellow nun, তিনি এবং তার সাথে তার যে অন্যান্য নানেরা ছিল, সন্ন্যাসীরা ছিল, brought the dying people of the streets of Kolkata to this home. তারা যে কলকাতার রাস্তায় যে ডাইং পিপলগুলো আছে, মৃতপ্রায় ব্যক্তিগুলো আছে, তাদেরকে কলকাতার রাস্তা থেকে এই ঘরে নিয়ে আসতো, কোথায় নির্মল হৃদয়ে। They were lovingly looked after, তাদেরকে বেশ ভালোবাসার সাথে দেখাশোনা করা হতো and cared for, এবং তাদের যত্ন নেওয়া হতো। Since then, এবং এরপর থেকে many men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়। তাদেরকে রাস্তা থেকে এরকম নিয়ে অনেক পুরুষ, নারী, শিশু তাদেরকে রাস্তা থেকে এনে এভাবে এই নির্মল হৃদয়ে নিয়ে আসা হতো। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. এই unloved, ভালোবাসা বঞ্চিত, uncared for, অযত্নে থাকা মানুষগুলো গেট অ্যান অপরচুনিটি, তারা একটা সুযোগ পেত টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট, একটা পরিবেশে, এমন একটা পরিবেশে মৃত্যুবরণ করার জন্য। সেই পরিবেশটা কিসের? অফ কাইন্ডনেস এন্ড লাভ, সেটা হচ্ছে দয়া এবং ভালোবাসার একটা পরিবেশ। ইন দেয়ার লাস্ট আওয়ার্স, তাদের শেষ ঘন্টাগুলোতে অথবা তাদের জীবনের শেষ সময়গুলোতে, দে গেট হিউম্যান এন্ড ডিভাইন লাভ, তারা হিউম্যান, মানবিক এবং ডিভাইন এবং একই সাথে স্বর্গীয় ভালোবাসা তারা লাভ করত। এন্ড can feel they are also children of God, এবং তারাও যে ঈশ্বরের সন্তান এই জিনিসটা তারা অনুভব করতে পারত। খ্রিস্টান ধর্ম মতে হচ্ছে যে সব মানুষই হচ্ছে তোমার চিলড্রেন অফ গড, অর্থাৎ ঈশ্বরের সন্তান, অর্থাৎ ঈশ্বর তার সন্তানদেরকে যেভাবে ভালোবাসার কথা মানুষকে সেভাবে ভালোবাসে, সেজন্য ওদের ধর্ম মত অনুযায়ী সব মানুষই হচ্ছে ঈশ্বরের সন্তান এবং এই জিনিসটাই ওই মানুষগুলো ফিল করতে পারত। The missionaries of charity tried to find jobs for those who survived
or send them to homes where they can live happily for some more years in a caring environment. অর্থাৎ যারা বেঁচে যাইতো, যারা এরকম রাস্তা থেকে আনার পর যে মানুষগুলো বেঁচে যাইতো, তাদের জন্য মিশনারি যারা ছিল, এই চ্যারিটি যারা মিশনারি ছিল, তারা চাকরি খোঁজার চেষ্টা করতো, অথবা যারা চাকরি করতে অক্ষম, অর্থাৎ দেখা যেত যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা চাকরি করতে পারবে না, তাদেরকে কি করতো, হয়তো কোনো একটা বাসায় কারো যত্নে দিয়ে দিত, কারো কাছে দিয়ে দিত, যেখানে তারা আরো কয়েকটা বছর কিছুটা যত্নের সাথে সময়গুলো অতিবাহিত করতে পারত। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, পরিবারের প্রতি কমিটমেন্টের ব্যাপারে, বা কমিটমেন্ট হচ্ছে কি, পরিবারের প্রতি নিজেকে নিয়োগ করা অথবা পরিবারের প্রতি আত্মনিয়োগ করা, সেটার ব্যাপারে মাদার তেরেসা কি বলেছিলেন, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদের নিজেদের পরিবারে, উই হ্যাভ সামবডি, আমাদের এমন কেউ আছে, হু ইজ ফিলিং লোনলি, যে একাকিত্ব বোধ করতেছে, হু ইজ ফিলিং সিক, এখানে সিক মানে অসুস্থ না, এখানে সিক মানে হচ্ছে মেন্টালি থাকা, আনস্টেবল থাকা। আনস্টেবল বলতে মেন্টালি সে পুরোপুরি প্রশান্তিতে না থাকা। তো যে হয়তো সিক অনুভব করতেছে, যে হয়তো খারাপ অনুভব করতেছে, হু ইজ ফিলিং ওয়ারিড, যে দুশ্চিন্তাগ্রস্ত, আর উই দেয়ার, আমরা কি তার জন্য সেখানে আছি? আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলি, অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট? বলতেছে যে আমরা কি যতক্ষণ পর্যন্ত অন্য কারোর সাথে কথা বলার জন্য আমার একদম মানে নিজের ইয়াটা শেষ হয়ে যাচ্ছে, নিজের মধ্যে ব্যথা জেগে উঠতেছে, ততক্ষণ পর্যন্ত কি আমরা অন্য কাউকে সাহায্য করতে পারতেছি, নাকি আমরা আমাদের নিজেদের যে ইন্টারেস্টগুলো, আমাদের নিজেদের যে চাহিদাগুলো, সেগুলোকেই সবার উপরে রাখতেছি? উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে লাভ বিগিনস এট হোম, এন্ড উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, এবং আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে মানবতার যে ভবিষ্যৎ, সেটা পরিবারের ভিতর দিয়েই যায়। এই ব্যাপারটা তোমরা ইয়ার সাথে রিলেট করতে পারো। আমরা দেখি যে আমাদের সমাজে রিসেন্ট কিছু বছরে সুইসাইডের পরিমাণ খুব বেড়ে গেছে। তার কারণ কি, হয়তো কেউ একজন ওয়ারিড কোনো ব্যাপারে, অথবা কেউ একজন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু সেক্ষেত্রে কি আমাদের পরিবারগুলো আমাদের পাশে এগিয়ে আসতেছে, অথবা তাদের পরিবারগুলো তাদের পাশে এগিয়ে আসতেছে, অথবা তাদের বন্ধু বান্ধব যারা থাকে তারা কি তাদের পাশে এগিয়ে আসছে কখনো? যদি এমন হইতো যে সে দুশ্চিন্তাগ্রস্ত এবং তার এই আচরণগত পরিবর্তন দেখে অন্য যারা ছিল তারা আসলো, পরিবারের সদস্য হোক বা বন্ধু বান্ধব হোক, তারা সামনে এগিয়ে আসলো এবং বললো যে কি হয়েছে, তোমার সমস্যাগুলো আমার সাথে শেয়ার করো, এবং এভাবে তাকে তোমার মোটিভেট করে অথবা তার সাথে কনসাল্ট করে তাকে আস্তে আস্তে কি করা যেত, তাকে হয়তো সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা যেত। কিন্তু এই কাজটা হয় না। এই কাজটা না হয়ে দেখা যায় কি, মানুষ কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, সুইসাইড অ্যাটেম্প্ট করে অথবা সুইসাইড করে ফেলে। তো তখন এসে সব মানুষ একত্রে জড়ো হয় এবং বলে যে এই আমরা তো চাইলে এটা করতে পারতাম, অথবা একবার যদি আমাকে বলতো, অথবা আমি যদি বুঝতাম তাহলে আমি এটা করতাম। তো কেন আমরা ততক্ষণ পর্যন্ত কেন অপেক্ষা করব? আমাকে দেখতে হবে। আমি যখনই দেখবো, ইভেন তোমরাও ক্লাসের মধ্যে যখন দেখবে তোমার কোনো ফ্রেন্ড তার আচরণগতভাবে তুমি কয়েকদিন ধরে কোনো একটা সমস্যা দেখতেছো, অথবা সে খুব হাসি খুশি থাকতো, হঠাৎ করে সে কিছুটা বিমর্ষ হয়ে গেছে, সে কিছুটা মলিন হয়ে গেছে, সে কিছুটা ডেড হয়ে গেছে ভিতরে, তখন তুমি তার সাথে কনসাল্ট করার চেষ্টা করবে যে কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো, বারবার বলবা, এবং একটা সময় দেখা যাবে যে তার ভিতর থেকে তার সেই সমস্যাটা তুমি বের করে আনতে পারবা। এবং একটা সমস্যা তোমরা হয়তো আগের যে বই ছিল, তোমাদের আগে যে লেসন ছিল সেখানে হয়তো তোমরা পড়ছো, অথবা আগের ক্লাস 7 এর বইয়ে হয়তো তোমরা পড়ছো যে আমাদের যখন সমস্যাগুলো, ফারাবিল একটা গল্প ছিল তোমাদের, যে আমরা আমাদের সমস্যাগুলো যদি আমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেই অথবা পরিবারের সাথে শেয়ার করি, সমস্যা শেয়ার করলে সেটা হালকা হবে এবং যার ফলে মনটা রিলিফ হয়ে যাবে এবং তার মধ্যে আবার সেই প্রাণ চাঞ্চল্যটা ফিরে আসবে। তো তোমার পরিবারে তুমি দেখতেছো যে কেউ একজন, অথবা তোমার আশেপাশে কেউ একজনকে তুমি দেখতেছো যে সে আগের মতো নাই, সে কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তখন তোমরা তাকে প্রশ্ন করবে, তার থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করবে অথবা বের করার চেষ্টা করবে, তবে এমন ভাবে চেষ্টা করবে যেটা তার পার্সোনাল স্পেসে অথবা তার পার্সোনালিটিকে আঘাত না করে। ঠিক আছে? এরকম করে যদি তোমরা জিনিসগুলো দেখতে পারো, তাহলে দেখবে যে আমাদের সমাজ থেকে এই অসুখী মানুষের সংখ্যা অথবা এই সুইসাইডের সংখ্যা অনেক কমে যাবে। তো মাদার তেরেসাও ঠিক সেই কথাটাই বলছিল যে যতক্ষণ পর্যন্ত আমরা অন্যের সাথে থাকার জন্য আকুল না হয়ে পড়তেছি, ততক্ষণ পর্যন্ত কি অন্য কেউ আমাদেরকে সাহায্য করতেছে বা সাহায্য করার জন্য আসতেছে, পরিবার কি আমাদের পাশে দাঁড়াচ্ছে? তো এইসব কারণে মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী তার এই কাজগুলো স্বীকৃতি পেয়েছে, এন্ড শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন। দিস ইনক্লুড এই অ্যাওয়ার্ডগুলোর ভিতরে আছে দ্য পোপ জন 23rd পিস প্রাইজ 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Belgian Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna
1980। অর্থাৎ তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন তার মধ্যে সবচেয়ে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভারত রত্ন, যেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় পুরস্কার এবং গোটা পৃথিবীতে সবচেয়ে বড় পুরস্কার বা সবচেয়ে বড় সম্মাননা হিসেবে যেটাকে ধরা হয় নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার, সেটা তিনি পেয়েছিলেন 1979 সালে। মাদার তেরেসা died at the age of 87 on 5th September 1979। 1997 সালের 5 সেপ্টেম্বর তিনি 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। The world salutes her, পৃথিবী এখনো তাকে সম্মান জানায়, for her love and compassion for humanity, মানবতার জন্য তার যে ভালোবাসা এবং তার যে দরদ, সেই দরদ এবং ভালোবাসার জন্য এই পৃথিবী এখনো তাকে সম্মান জানায়। She has taught us, তিনি আমাদেরকে শিখিয়েছেন how to extend our hand towards those who need our love and support irrespective of creed, caste and religious, অর্থাৎ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যাদেরই আমার ভালোবাসা অথবা যাদেরই আমার সাপোর্ট দরকার হবে তাদেরকে আমি সাহায্য করতে যাব, এই জিনিসটাই তিনি আমাদেরকে শিখিয়েছেন। দ্য পিকচার অফ মাদার তেরেসা, মাদার তেরেসার যে ছবিটা আমাদের মনে সবসময় ভাসে সেটা হচ্ছে কি, draped in a white and blue bordered শাড়ি, একটা সাদা এবং নীল রঙের পাড়ের শাড়ি, with a wrinkled face, কোঁচকানো মুখ অর্থাৎ ভাঁজ হয়ে যাওয়া মুখ, এভার সফট আইস, সদা কোমল দুটো চোখ, and a saint smile, এবং একটা স্বর্গীয় হাসি। এই this is the picture of Mother Teresa lives on in our mind, যেটা আমাদের মনে সব সময় থেকে যাবে। তাহলে দেখো মাদার তেরেসা তিনি কি করলেন, তিনি কলকাতায় এসে, তোমাদেরকে আগের লেসনে আমরা জানলাম যে তিনি কলকাতা আসলেন এবং এখানে মানুষের অবস্থা থেকে তিনি খুব বিচলিত হয়ে পড়লেন বা টাস্ট হয়ে গেলেন। তো তিনি কি করলেন, তিনি নির্মল হৃদয় নামে একটা ঘর তৈরি করলেন, যেখানে তিনি এই কলকাতা শহরের রাস্তায় পড়ে থাকা যে অযত্ন অবহেলায় পড়ে থাকা যে মানুষগুলো, যে শিশুগুলো, যে মহিলাগুলো, যে পুরুষগুলো, তাদেরকে তিনি এখানে আনতেন এবং এখানে এনে তাদের সেবা যত্ন করতেন। এবং যার ফলে যে মানুষগুলো কখনো কারো কাছ থেকে ভালোবাসা পায় না বা কখনো কারো কাছ থেকে যত্ন পায় নাই, সেই মানুষগুলো তাদের মৃত্যুর আগে এমন একটা পরিবেশ পাইতো যেখানে তারা বুঝতে পারতো যে হ্যাঁ, তাদেরকেও ভালোবাসার জন্য কেউ আছে, তাদের যত্ন নেওয়ার জন্য কেউ আছে। তো মৃত্যুর আগে এই অনুভূতিটা একটা মানুষকে অনেক বড় একটা সাপোর্ট দেয় এবং এটা হয়তো মৃত্যুর বেদনাটাকে কিছুটা কমিয়ে দেয়। তো এরপর এটা ছাড়াও যে মানুষগুলো বেঁচে যেত, সবাই তো আর মারা যেত না, কিছু মানুষ তো বেঁচে যেত, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হতো অথবা তাদেরকে এমন কোনো ঘরে পাঠিয়ে দেওয়া হতো যে ঘরে তারা আরো কিছু বছর যত্নের সাথে ওখানে থাকবে। তো এই সবকিছুর ব্যাপারে তিনি সবসময় পরিবারকে প্রায়োরিটি দিতেন বা পরিবারকে প্রাধান্য দিতেন এবং তিনি সবাইকেই তার পরিবার হিসেবে ভাবতেন। এই জন্য তিনি বলছেন পরিবারের ব্যাপারে, তোমাদের প্রশ্ন আসে যে হোয়াট ডিড শি সে অ্যাবাউট দ্য কমিটমেন্ট উইথ ফ্যামিলি, পরিবারের প্রতি কমিটমেন্টের ব্যাপারে তিনি কি বলছেন, তখন তোমরা ওই কথাটা লিখবা যে মেবি ইন আওয়ার ফ্যামিলি দেয়ার ইজ সামওয়ান হু ইজ ফিলিং লোনলি, হু ইজ সিক, হু ইজ ফিলিং ওয়ারিড, এরকম করে পুরো কথাটা লিখে দিবা। এবং এই তার এইসব কার্যকলাপের জন্য অথবা মানবতার প্রতি তার এই ভালোবাসার জন্য তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে, সেগুলোর একটা লিস্ট তোমাদেরকে এখানে দেয়া আছে। এবং মাদার তেরেসার যে ছবিটা সবসময় আমাদের মনের মধ্যে থাকে অথবা মাদার তেরেসার যে ছবিটাকে আমরা সবসময় স্মরণ করব অথবা মাদার তেরেসার কথা যখন আসবে তখন যে ছবিটা আমাদের মাথায় আসবে সেটার ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে যে সাদা একটা শাড়ি পরা, যার পাড় হচ্ছে নীল রঙের, বর্ডারটা হচ্ছে নীল রঙের, মুখটা কোঁচকানো অর্থাৎ মুখে বয়সের জন্য যে একটা ভাঁজ পড়ে যায় সেই ভাঁজগুলো পরা, এভার সফট আইস, সদা কোমল দুটো চোখ এবং একটা সেন্ট স্মাইল এবং একটা স্বর্গীয় হাসি তার মুখে সবসময় থাকতো। তাহলে আমরা পরের পেজে দেখি কয়েকটা প্রশ্ন আছে, দেখো প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আজকে। Why do you think Mother Teresa won so many awards? চমৎকার প্রশ্ন যে কেন মাদার তেরেসা তোমার মনে হয় যে এতগুলো পুরস্কার পেয়েছেন। তাহলে she received so many awards because of her love and compassion for humanity, মানবতার প্রতি তার যে ভালোবাসা এবং তার যে দরদ, সেই দরদের কারণে তিনি মূলত এই পুরস্কারগুলো পেয়েছিলেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর, নির্মল হৃদয় কি? তাহলে নির্মল হৃদয় মিন্স পিওর হার্ট, ইট ইজ এ হোম ফর দ্য ডাইং destitute who were brought to this house and lovingly looked after and cared for till they died. আচ্ছা, এরপর why do you think the home is named নির্মল হৃদয়, কেন এই ঘরটার নাম নির্মল হৃদয় রাখা হয়েছিল? তাহলে এই ঘরটার নাম নির্মল হৃদয় রাখা হয়েছিল কারণ এখানে যে মানুষগুলোকে নিয়ে আসতো তাদের হৃদয়ের যে দুঃখ বা তাদের হৃদয়ের যে ব্যথা, সেই ব্যথাগুলো দূর করার জন্য, to remove the pain and agony from their heart and make their heart pure, এবং তাদের হার্টটাকে পিওর করার জন্য অথবা to less their pain of heart, তাদের হৃদয়ের যে ব্যথা, হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই ব্যথা কমানোর জন্যই মূলত তাদেরকে এখানে নিয়ে আসা হতো। এবং এখানে যারা সার্ভ করতো, and those who served here also had pure heart, তাদের হৃদয়গুলো সবসময় পবিত্র ছিল, whose heart were filled with love
ফর হিউম্যানিটি, যাদের হার্ট গুলো পরিপূর্ণ ছিল কি মানবতার জন্য ভালোবাসা দিয়ে, সেই জন্য এদেরকে বলা হতো কি বলা হতো, এই ইয়াটাকে হাউসটাকে বলা হয়েছে নির্মল হৃদয়। Why did Mother Teresa want the dying people to feel that they too deserve care and love? কেন মাদার তেরেসা চাইতো যে এই ডাইং পিপল গুলো তারা কেয়ার এবং লাভ ডিজার্ভ করে? তো মাদার তেরেসা এটা কেন করতে চাইছে? কেননা এই মানুষগুলো কখনো কেয়ার হয় না এবং কখনো লাভ হয় না, যার কারণে মৃত্যুর সময় এই একাকিত্বটা, লোনলিনেসটা তাদেরকে আরো বেশি ওয়ারিড করে দিত এবং এটার কারণে তাদের আরো বেশি খারাপ লাগতো। তো তাদের এই খারাপ লাগা বা তাদের এই ওয়ারি দূর করার জন্য মূলত মাদার তেরেসা কি করতো, তাদেরকে এভাবে তারা একটা লাভিং এনভায়রনমেন্টে মরার, মৃত্যুবরণ করার সুযোগ পাক, এই জিনিসটা তিনি চাইতেন। এবং সবার লাস্টে হচ্ছে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা। মাদার তেরেসা থেকে আমরা কি শিখেছি? তাহলে মাদার তেরেসা থেকে আমরা প্রথমে শিখলাম কি, যে উই হ্যাভ টু বি বাই দ্য সাইড অফ আওয়ার ফ্যামিলি, অথবা উই হ্যাভ টু বি বাই আওয়ার ফ্যামিলি, আমাদেরকে আমাদের পরিবারের পাশেই থাকতে হবে। এন্ড উই হ্যাভ টু হ্যাভ লাভ ফর হিউম্যানিটি, আমাদের মানবতার জন্য ভালোবাসা থাকতে হবে। নো ম্যাটার হোয়াট দ্য রিলিজিয়ন, কাস্ট অর ক্রিড ইজ, তার রিলিজিয়ন কি, তার কাস্ট কি, তার ক্রিড কি, সেই জিনিসগুলো আমরা এখানে কখনোই বিবেচনা করব না। তো এই সব শিক্ষা আমরা মাদার তেরেসা থেকে পাইছি। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও করবে, সাথে তোমাদের বিভিন্ন মডেল কোশ্চেনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো পড়ার চেষ্টা করবে। বোর্ডে কখন কোন প্রশ্নগুলো আসছে অথবা বিভিন্ন স্কুল কলেজে কোন প্রশ্নগুলো আসছে সেগুলো দেখে সেগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 3টা লেসন আশা করি তোমরা বুঝতে পারবে।